পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের এক অসাধারণ মিলন ঘটেছে। কিন্তু সম্প্রতি বন উজাড় ও জলাশয়ের সংখ্যা কমে যাওয়ার ফলে ত্রিপুরার পরিবেশে গুরুতর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সকল পরিবর্তন শুধু প্রাকৃতিক পরিবেশকেই প্রভাবিত করছে না, বরং মানুষের জীবনযাত্রাতেও বিশাল প্রভাব ফেলছে। সাম্প্রতিক ত্রিপুরার বন্যার ঘটনা রাজ্যের জনজীবন ও অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে। এই বন্যার প্রধান কারণগুলি পরিবেশগত পরিবর্তন, মানব সৃষ্ট কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত। বন উজাড়ের প্রভাব। ত্রিপুরার বনাঞ্চলগুলি জল ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বন উজাড়ের ফলে মাটির জল ধারণ ক্ষমতা হ্রাস পায় এবং অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত নিচে নেমে যায়, যার ফলে বন্যার সৃষ্টি হয়। বন উজাড়ের কারণে মাটির ক্ষয়ও বৃদ্ধি পায়, যা নদীর তলদেশ ভরাট করে এবং জল প্রবাহ বাধাগ্রস্ত করে। এতে নদীর আশেপাশের অঞ্চলগুলো জলমগ্ন হয়ে যায়। জলাশয়ের হ্রাসের প্রভাব। ত্রিপুরার জলাশয়গুলি কেবলমাত্র জল সরবরাহের উৎস নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল সংরক্ষণ কাঠামো যেমন রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, পুকুর খনন এবং বাঁধ নির্মাণের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা সম্ভব। এটি মাটির আর্দ্রতা বজায় রাখে এবং শুকনো মৌসুমে জল সংকট নিরসন করে। কিন্তু জলাশয়ের সংখ্যা কমে যাওয়ায় মাটির আর্দ্রতা হ্রাস পাচ্ছে এবং শুকনো মৌসুমে জল সংকট দেখা দিচ্ছে। জলাশয়গুলি প্রাকৃতিকভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে এবং গ্রাউন্ড ওয়াটারের স্তর বজায় রাখে। জলাশয় হ্রাস পাওয়ার ফলে গ্রাউন্ড ওয়াটারের স্তরও নিচে নামে যাচ্ছে, যা ভবিষ্যতে মারাত্মক জল সংকটের কারণ হতে পারে। জলাশয়গুলি বৃষ্টির জল সংরক্ষণ করে এবং বন্যার প্রকোপ কমায়, কিন্তু জলাশয়গুলি ধ্বংস হয়ে যাওয়ায় অতিরিক্ত বৃষ্টির জল স্রোতের আকারে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করে। সম্ভাব্য সমাধান। ত্রিপুরায় বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণ কাঠামো নির্মাণের গুরুত্ব। এই সমস্যার সমাধানে বন রক্ষা, জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। বন উজাড় রোধের জন্য বৃক্ষরোপণ কার্যক্রম চালু করা এবং বন রক্ষার জন্য স্থানীয় সম্প্রদায়কে সচেতন করা প্রয়োজন। এছাড়া জলাশয় সংরক্ষণের জন্য কৃত্রিম জলাশয় তৈরির উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং বিদ্যমান জলাশয়গুলির সঠিক রক্ষণাবেক্ষণ করা উচিত বলে আমি মনে করি। ত্রিপুরায় সাম্প্রতিক বন্যার কারণসমূহ পরিবেশগত এবং মানব সৃষ্ট উভয়ই। এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। বন সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার, পরিকল্পিত নগরায়ন এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বন্যা প্রতিরোধে সহায়ক হতে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তবেই ত্রিপুরার বন্যার প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা যাবে। বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণ কাঠামো নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহায়তা ছাড়া বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণ কাঠামো নির্মাণের প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই বিভাগ প্রকল্পগুলিকে আরও কার্যকর ও টেকসই করে তোলে। তাই পরিবেশ সংরক্ষণ এবং জল সংকট মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অবদান অপরিসীম এবং এক্ষেত্রে তাদের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ডেটা সংগ্রহ করা এবং বিশ্লেষণের মাধ্যমে বৃক্ষরোপণ, জল সংরক্ষণ উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করে স্যাটেলাইট ইমেজিং, ড্রোন প্রযুক্তি এবং জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে গাছপালা এবং জলাশয়গুলির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা যেতে পারে। এর ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা পাওয়া যাবে। জল সংরক্ষণ কাঠামো নির্মাণে যেমন রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, চেক ড্যাম ইত্যাদি নির্মাণে রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে সঠিক নির্মাণ স্থান নির্বাচন করলে দীর্ঘস্থায়ী কাঠামো সংরক্ষণ হবে।
প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা প্রতিরোধ করতে হলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। নতুন করে বনায়ন, জলাশয় রক্ষা এবং এর সংখ্যা বৃদ্ধি ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপায়। এই উদ্যোগগুলোকে কেন্দ্র করে সামগ্রিক পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবার সম্মানিত প্রচেষ্টায় পৃথিবীকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কারণেই বৃক্ষরোপণকে এক সামাজিক দায়িত্ব মনে করে দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন অধিক সংখ্যায় বৃক্ষরোপণ করার জন্য। এক পেড় মা কে নাম। আমরা প্রত্যেকেই সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের মায়েদের নামে বৃক্ষরোপণ করেছি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অমৃত মহোৎসবে অমৃত সরোবর তৈরি করে তার জন্য যোজনাও তৈরি করে দেশব্যাপী নতুন পুকুর খনন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সময়ের দাবি মেনেই কিন্তু এই যোজনা তৈরি করেছেন। তাই আজকের এই হাউসের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এই সুন্দর পৃথিবী, এই গ্রহকে রক্ষা করার জন্য আসুন আমরা সকালে সুন্দর করে বনায়ন করি, যে জলাশয় আছে তাকে রক্ষা করি এবং জলাশয়ের সংখ্যাও বৃদ্ধি করি। সবাইকে আমার আহ্বান থাকবে, আমার এই প্রাইভেট মেম্বার রেজলিউশনটি আপনারা সম্মিলিতভাবে সহমত পোষণ করবেন এবং মাননীয় আমাদের অধ্যক্ষের কাছেও আমার সেই নিবেদন থাকবে, সেই প্রাইভেট মেম্বার রেজলিউশনটি আপনি গ্রহণ করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মন্ত্রী মহোদয়, মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় কল্যাণী সাহা রায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এই রেজলিউশনটা আনার জন্য। আমি হোল হার্টেডলি এই রেজলিউশনের যে স্পিরিট এটাকে সমর্থন করছি। আমি সেদিনও বলেছিলাম ফ্লাড রিলেটেড আলোচনা করতে গিয়ে, এই যে পরিবেশ, এনভায়রনমেন্ট ইত্যাদি, একটা সময়তে এটা শুধু সায়েন্টিস্টদের তাদের বিষয় ছিল এরকমই মনে করা হতো, কিন্তু এটা এখন কমন ম্যান প্রত্যেককেই পরিবেশ সম্পর্কে সচেতন করা আগামী ভবিষ্যতের জন্য, গোটা মানব জাতির জন্য খুব প্রয়োজন। তো সেই জায়গায় আমাদের এই অঞ্চল, আমরা ওয়ান অফ দি হিমালয়ান স্টেটস, এখানে এই পরিবেশকে যদি রক্ষা না করতে পারি, যে জৈব বৈচিত্র্য, আগামী দিন আমাদের জীবন জীবিকা এবং আরও সমস্ত ক্ষেত্রেতে আরও ডিজাস্টার আসবে। এটা নিয়ে আমাদের পপুলেশনের সমস্ত অংশকে নানাভাবে যুক্ত করার উদ্যোগ থাকা দরকার। শুধু কিছু গাছ লাগানো বা কিছু এটা চলবে না। তো এই জায়গায় আমি স্পেসিফিক কতগুলো প্রস্তাব দিতে চাইছি। সেটা হলো, আমাদের রাজ্যে একটা সময়েতে শিফটিং কাল্টিভেশন জুম, এটা অনিবার্য ছিল। এটা এমনিতে হয়নি, মানুষের জীবিকা অর্জনের জন্য বিকল্প ছিল না। এখন যারা এই শিফটিং কাল্টিভেশন করেন তারা মোটা শিক্ষা অর্জন করেছে এবং অন্যভাবেও তাদের লাইভলিহুড কিভাবে এরা প্র্যাকটিস করবেন ঠিক হয়েছে। কিন্তু তারপরও এখনও একটা ভালো সংখ্যক পরিবার শিফটিং কাল্টিভেশন করেন। এখন যদি শিফটিং কাল্টিভেশনের বিরুদ্ধে বলি, অনেকে হয়তো বা ভুল বুঝবেন না, জবরদস্তি করে না। একটা উদ্যোগ নেওয়া হোক যে শিফটিং কাল্টিভেশন থেকে সেটেল কাল্টিভেশনে কিভাবে আমরা এদেরকে পুনর্বাসিত করতে, রিহ্যাবিলিট করতে পারি। এটা মাননীয় সদস্য যেটা বলেছেন, বৃক্ষ লাগাতে হবে, বৃক্ষ রক্ষা করতে হবে। কাজে জুমে প্রচুর বন ধ্বংস হয়। ত্রিপুরার যে কি রিজার্ভ ফরেস্ট, কি রিজার্ভ ফরেস্ট, আমিও বেশ কিছুদিন
বন দপ্তরের মন্ত্রী ছিলাম, একটা সময় বলতাম ফরেস্টারদেরকে, তোমরা কেবল নিউ প্ল্যান্টেশনের কথা বলছো, নিউ প্ল্যান্টেশনের চাইতে প্ল্যান্টেশন যেটা আছে এটা রক্ষার ব্যবস্থা করো। আনফর্চুনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রামেও নিউ প্ল্যান্টেশনে টাকা দেয়, কিন্তু প্ল্যান্টেশন যেটা আছে এটা রক্ষার এটা উদ্যোগ সেখানে নাই। আমি যদি বলবো, আই উইল অ্যাডমিট, আমিও সে জায়গাতে ফেল করেছি, আমি পারি না, আমি স্যাটিসফাইড না। তো এই জায়গায় একটা মাল্টি সেক্টরাল মাল্টি ডিপার্টমেন্টাল একটা অ্যাপ্রোচ থাকা দরকার। অবশ্যই এই জায়গাতে শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট না, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট না, ফরেস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ইত্যাদি দিয়ে, কারণ এই জমিয়াদেরকে অল্টারনেটিভ লাইভলিহুড দিতে হবে, তাহলে তারা আসবে। আনলেস প্রতি বছরই কয়েক হাজার হেক্টর জুম হবে, তার মানে হাজার হাজার গাছ নষ্ট হবে। কেন এবার তো বন্যা হলো? আমি তো বলেছি সেদিন, আমি নিজের চোখে দেখেছি আমার শৈশবে। এক শনিবারে বৃষ্টি শুরু হয়েছে, পরের শনিবারে বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু এরকম ফ্লাড হয়নি। তখনও হয়তো বা 400-500 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কেন? দেন ওই সময়তে জঙ্গল ছিল, জল ধরে রাখতে পারতো, এইভাবে নেমে আসতো না। কাজে এটা দরকার, একটা মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ দরকার, এবং তার জন্য আমাদের বিশেষজ্ঞদের নিয়ে অল্টারনেটিভ কি লাইভলিহুড দিতে পারি এটা দেখা দরকার। তার সাথে বন সৃজন ইত্যাদি তো আছেই। কীভাবে আমরা আমাদের এই জল ধরে রাখতে পারি, রিজার্ভার তৈরি করতে পারি, যে সমস্ত উদ্যোগ আছে এই জায়গায়। ত্রিপুরা যে ভৌগোলিক অবস্থান, এবার একটা অভিজ্ঞতা কি হয়েছে, আমি যখন মন্ত্রী ছিলাম আরডি এবং ফরেস্ট, সেই সময়তে জাইকা প্রজেক্ট, ইন্ডো জার্মান প্রজেক্ট, তার সাথে রেগাইতে দিয়ে অসংখ্য চেকড্যাম করা হয়েছিল, অসংখ্য। তারপরেও হয়েছে। এবারের এই বৃষ্টিতে আমি যা খবর দিয়ে দেখেছি, 90% না তার চেয়ে বেশি সেই চেকড্যামগুলোর কোনো চিহ্ন নেই। লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে, ভূমি ধস হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে। এই যে 33 জনের মৃত্যু, তার মধ্যে 22 জনকে, 23 জন ভূমিধসের কারণে, একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর আরেকটা দেখেছি এবারের ডেভাস্টেশনে, আমি বিলোনিয়া মহকুমা, শান্তিরবাজার মহকুমা, সাবরুম মহকুমা, করবুক এবং এদিকে অমরপুর কিছু জায়গায় গেছি। আমি টিলার মানে নিচে যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, জলে না ডুবলেও সবটা পাহাড় ধসে এসে বাড়িগুলোকে নিয়ে গেছে, যে 7 জন লোকের মৃত্যু হলো। এবং কেন সেই পাহাড়গুলো এবার মানে ধসে গেল? বিকজ দেয়ার ওল্ড ভেজিটেশন ইট ওয়াজ ডেস্ট্রয়েড। সেখানে জীবিকার জন্যই আমরাই, এতে আপনাদের অংশগ্রহণ আছে, আমাদের অংশগ্রহণ আছে, সবার অংশগ্রহণে উই হ্যাভ এনকারেজ রাবার। অফকোর্স এখনো রাবার করতে হবে আমাদের, এটার বিরুদ্ধে না। এই রাবার আমাদের মাটি ধরে রাখতে পারে না। কাজে এই জায়গায় মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞদের নিয়ে কিভাবে, কাজে আগামী দিনগুলোতে অবশ্যই রাবার একটা সবচেয়ে মানে লাভজনক, আমাদের এই মুহূর্তে লাভজনক প্ল্যান্টেশন, ক্যাশ ক্রপ। এর চেয়ে ভালো মানে বেনিফিট আর অন্য কোনোটাই দিতে পারে না এখন অবধি। রাবার করতে হবে, কিন্তু এই রাবার করতে গিয়ে একটা প্রেসক্রিপশন থাকা দরকার, কেন রাবার করতে গিয়েও এইরকম বাড়িঘর গিয়ে মাটি ভেঙে ধ্বংস হয়ে যাবে, রাবার বাগানটাও শেষ, বাড়িটাও শেষ, এবং হিউম্যান লাইফও শেষ। এই জন্য বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজুলেশন এটা ফর দ্য ফিউচার অফ দ্য স্টেট
এটা খুব জরুরি। এটা মাল্টি ডিপার্টমেন্টাল, মাল্টি সেক্টরাল এরকম কমিটি তৈরি করে সময় লাগবে। এটা গভীরভাবে আমাদের সমস্ত হিমালয়ান স্টেটসগুলো, আমরা দেখছি উত্তরাখণ্ডে, এই হিমাচলে এই যে ক্লাউড বাস্ট, কীভাবে যে জীবন সম্পত্তি নষ্ট হচ্ছে, এটা কেন ইনডিসক্রিমিনেটলি আমরা এই ন্যাচারের উপরে এক্সপ্লয়েট করছি আর তার খেসারত দিতে হচ্ছে। কাজে এটা ভাবার সময় এসছে। আমি আবারও বয়সীভাবে এটাকে সমর্থন করে এটার জন্য সেরকম পদক্ষেপ গ্রহণ করুন এই কথা বলে আমার সমর্থনকে আমি জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যিনি এনেছেন, আমাদের অনারেবল গভর্নমেন্ট চিফ হুইপ, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই যে বিষয়টা, দিস মে নট বি ফেল্ট বাই এভরিওয়ান, কিন্তু সারা বিশ্বের মধ্যেই, আমাদের রাজ্যে তো বটেই, সারা বিশ্বের মধ্যে কিন্তু এটাকে নিয়ে সবাই চিন্তা ভাবনা শুরু করেছে। রাজ্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আরও অধিক সংখ্যক বনায়ন ও জলভূমি সৃষ্টির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তায় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করুন। এটা হচ্ছে আপনার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন। আসলে এই রেজলিউশনটা although it has been sent to Science and Technology Ministry, এটা মূলত মোস্টলি ফরেস্ট ডিপার্টমেন্ট, and maximum data what I'm going to speak এটা কিন্তু ফরেস্ট দপ্তর থেকে এসছে। এবং আগামী দিন যদি আমরা রাজ্যেও ফরেস্ট মিনিস্ট্রির সাথে ইউনিয়ন মিনিস্ট্রির মতো যদি এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বলে এই দপ্তরটাকে যদি করা যায়, দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে রাজ্যের আমাদের এই দপ্তরটা একটা সিনক্রোনাইজেশন থাকবে। তো দ্যাট অলসো আই থিঙ্ক উই ক্যান থিঙ্ক ইন দ্যাট লাইন। তো এই প্রশ্নটা এসছে, অ্যান্ড আই এম লাকি দ্যাট আই এম অলসো দ্য মিনিস্টার ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। তো সহজেই সব কিছু ডেটাগুলো সংগ্রহ করতে আমার পক্ষে সুবিধে হয়েছে। যেটা আমরা করছি, দি ডেটা ইনফরমেশন যেগুলো আমি এনেছি, এখান থেকে যা দেখলাম যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া FSI কি বলেছে আমাদের রাজ্য সম্পর্কে, যার রিপোর্ট বেরিয়েছে, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ISFR 2021, সেই রিপোর্টে বলেছে আমাদের রাজ্যের 73.64% জিওগ্রাফিক্যাল এরিয়া এখনো কিন্তু গ্রিনারির মধ্যে আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর, এটা ভালো। ইট ইজ নট ওন বাই দি ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে প্রাইভেট ল্যান্ডেও যদি কেউ গ্রিনারি অংশ থাকে, বলেছে 7,722 স্কোয়ার কিলোমিটার আমাদের এই রাজ্যে এখনো ফরেস্ট কাভারটা আছে। ভেরি গুড নিউজ। যেখানে সারা দেশের অ্যাভারেজটা হচ্ছে 21.71%। তাহলে আমরা অনেক ভালো জায়গায় আছি। তারপরেও এই যে বন্যাটা গেল, আই থিঙ্ক দিস ইজ অ্যালার্মিং। তো এই বিষয়গুলো আরও কি করে বনায়ন করা যায়, তার জন্য দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট যে যে বিষয়গুলো হাতে নিয়েছে বা করেছে, তার মধ্যে দেখেছি ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ অলরেডি ক্যারিড আউট 2,505 কিলোমিটার অফ লিনিয়ার প্ল্যান্টেশন from 2018-19 to 2023-24. লিনিয়ার প্লান্টেশন মানে কি? ম্যাক্সিমাম
এটা হচ্ছে সড়কের মানে দুই দিকে যেগুলো হয় লিনিয়ার লাইন লাইন ধরে যেগুলো করা হয়, অলরেডি এই ইয়েতে 46, তার বাইরেও যেখানে আমরা 2,000-2,500 কিলোমিটার লিনিয়ার প্ল্যান্টেশন করেছে, তার বাইরেও 46,251 হেক্টর ফরেস্ট ল্যান্ডে ব্যাপকভাবে বনায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজ করেছে। কি কি লাগিয়েছে সেখানে? ব্যাম্বু, পাইনঅ্যাপেল, গন্ধকি, লেমন এবং কিছু কিছু জায়গায় আগার প্ল্যান্টেশন শুরু হয়েছে। আমি নিজে জিজ্ঞেস করেছি যে এই ব্যাম্বু লাগিয়ে কি বনায়ন করা যায়? ফ্রেঙ্কলি আই আস্কড সাম অফ মাই অফিসার্স যে বিশাল গাছ লাগালে এটা মাটিকে ধরে রাখবে, এটা আমার ধারণা ছিল। বলেছে, স্যার ইয়োর কনসেপ্ট ইজ রং। বাঁশ যতটুকু মাটি ধরে রাখতে পারে একটা গাছ এটা পারে না। আমার তো একটু আত্মসম্মানে লেগেছে। আরে আমি কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর পেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, প্রশ্ন নাম্বার 2, ডাজ ইট গিভ মোর অক্সিজেন দেন এ ট্রি? বলছে হ্যাঁ, একটা গাছ যা অক্সিজেন দেয় তার চাইতে বেশি কিন্তু একটা বাঁশ বেশি অক্সিজেন দিয়ে থাকে। আমি বললাম এখানেও আমি ফেল হয়ে গেলাম। তাহলে এই কারণেই ত্রিপুরাতে কিন্তু এই 46,000 হেক্টর যেখানে ফরেস্ট ল্যান্ডের মধ্যে অ্যাফরেস্টেশনের চেষ্টা হয়েছে, ব্যাম্বু চাষটাও প্রাধান্য পেয়েছে। নাও আমি বললাম আমাদের আর কি কি স্কোপ আছে, বিকজ নাও আই এম দি ফরেস্ট মিনিস্টার, আই হ্যাভ টু ডু সামথিং। বলছে এই ইয়েতেই আমার মন্ত্রিত্ব গ্রহণের পরে আমি দেখেছি যে আমাদের রাজ্যে 3 ধরনের ফরেস্ট্রি আছে। একটা হচ্ছে ওপেন ফরেস্ট, যেখানে তেমন কিছু নেই বা আছে, কিছু গাছ টাছ আছে। আর একটা হচ্ছে মডারেটলি ডেন্সড ফরেস্ট। এটা ডেন্সড কিন্তু মডারেটলি, সাংঘাতিকভাবে না। আর একটা ক্যাটাগরি হলো হাইলি ডেন্সড ফরেস্ট। তো হাইলি ডেন্সডে তো আর গাছ টাছ লাগিয়ে লাভ নেই, সেখানে লাগাবেন কোথায়? তো দেয়ার আর স্কুপস অনলি ইন 2 প্লেসেস। একটা হচ্ছে ওপেন, আর একটার মধ্যে মডারেটলি ডেন্স ফরেস্ট। মডারেটলি ডেন্স ফরেস্ট এরিয়া আমি যখন জিজ্ঞেস করলাম, 5,212 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে এখনো লাগানো যায়। আমি বলছি এখানে লাগাতে হবে। আর একটা ক্যাটেগরি ওপেন ফরেস্ট, সেখানে 1,863 স্কোয়ার কিলোমিটার এলাকায় সেখানে আরো বেশি করে গাছ লাগানো যাবে। নাও আই হ্যাভ টোল্ড মাই ডিপার্টমেন্ট দ্যাট এই যে এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো আসছে, মাননীয় বিরোধী দলনেতা উনি দীর্ঘদিন ফরেস্ট মিনিস্টার ছিলেন, ওনার আইডিয়া আছে, হি নোজ অ্যাবাউট দিস সাবজেক্ট। স্ক্যাট ফর্ম প্রজেক্ট, ক্র্যাফল্যাব যে প্রজেক্টটা ইন্দো জার্মানের যে ক্র্যাফল্যাব প্রজেক্টটা হচ্ছে, এখানে আমি বললাম যে উই হ্যাভ টু টেক দি অ্যাডভান্টেজ অফ দিস 2 এক্সটার্নাল এইডেড প্রজেক্টস। গাছ লাগালেই হবে না, এখানে জলকেও তো ধরে রাখতে হবে। এই যে ফ্লাডটা হচ্ছে, কেন হচ্ছে? সেই দিন আমি বললাম এটা আসলে যখন দপ্তরটা চালাতে হয়, দেন ইউ কোয়েশ্চেন, ইউ গেট দি আনসার, ইউ থিঙ্ক অ্যান্ড ইউ গেট দি আনসার। এই করতে করতে ইন দি লাস্ট 6 মান্থস আমার মনে হয়, আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক ছিলাম, এটা ভুলতে শুরু করেছি। নাও আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট দি গাছ, শিকড়, পাতা, কত প্রকার, কিভাবে এটা কি করা যায়। মাই থিঙ্কিং স্টার্টেড গোয়িং টু দ্যাট ডাইরেকশন। আমি ওনাদের বললাম যে ক্যাচমেন্ট এরিয়াটা কি, এটা কেন ফ্লাড হচ্ছে? ফ্লাড হচ্ছে এটার কারণ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, যে এরিয়াটাতে গাছ থাকবে বা বিভিন্ন প্লান্টস থাকবে, এইগুলো বৃষ্টির জলকে ধরে রাখার ক্ষমতা রাখে।
এই ধরনের বহু ক্যাচমেন্ট এরিয়া আমাদের অন্যতম সদস্য এখানে সুদীপ রায় বর্মন মহোদয় এখানে নেই, উনি এটি বলছিলেন যে বড়মুড়া হচ্ছে হাওড়া নদীর সোর্স, মানে বড়মুড়া পাহাড়ের অনেকগুলো জায়গা এগুলো হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, এখানে গাছ কাটা হচ্ছে, দেন ইট ক্যানট অ্যাবজর্ব দি রেইন ওয়াটার। তো এইগুলোকে আমি ডিপার্টমেন্টকে বলেছি যে উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং উইথ দিস ক্যাচমেন্ট এরিয়া। এটা শুধু বড়মুড়াতে না, এটা লংতরাই করতে হবে, জাম্পুই হিলসে করতে হবে, বা আথারমুড়ার অন্যান্য অংশে যেমন খোয়াই কমলপুরের দিকে আমাদের করতে হবে। এফপিইউ ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি হিসেব করে দেখেছি এটা সাধারণ মানুষ গিয়ে গার্ড দেবে না। আর আমরা অনেক সময় বলি চলুন সবাই এটাকে দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। লেট মি টেল ইউ, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওই মিড নাইটে গিয়ে সেটাকে কেউ পাহারা দেবে না। আমরা যাদেরকে বেতন দিয়ে সেখানে পাহারাদার বানাবো তারাই করবে। অ্যান্ড ইন ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে আমরা ফরেস্ট প্রোটেকশন ইউনিট, ফরেস্ট গার্ড থাকবে, ফরেস্টার থাকবে, রেঞ্জার থাকবে। আমি ক্যালকুলেট করে দেখেছি, আফটার আই গট দিস প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, আমি পিসিসিএফ এবং সিসিএফদের ডেকে জিজ্ঞেস করলাম, বলুন আমাদের কতটা রেঞ্জ আছে এবং কেমন ধরনের এফপিইউ আছে। এইটাকে যদি গার্ড দিতে হয় নট লেস দেন 2 ব্যাটালিয়ন্স, অর্থাৎ প্রায় 2400 ফরেস্ট গার্ড ফরেস্টার যদি থাকে, আমাদের প্রেজেন্ট যে ফরেস্ট রিসোর্সেস, যেটা মাননীয় বিরোধী দলনেতা বলছিলেন যে যা আছে এটাকে রক্ষা করার টাকা দেওয়া হচ্ছে না, নতুন করে প্লান্টেশন, যা আছে এটাকে রক্ষা করার জন্য উই নিড মিনিমাম 2 ব্যাটালিয়ন্স অফ ফরেস্ট প্রোটেকশন ইউনিট। এটা না হলে কিন্তু আমি যতই চিৎকার দিয়ে বলি যে আমি 1 সেকেন্ডের জন্য টলারেট করব না। আথারমুড়া পাহাড়ে এখন তো পাওয়ার শ নিয়ে ছাই করে 1 মিনিটের মধ্যে বড় বড় গাছ কেটে ফেলছে, এগুলো বন্ধ করা যাবে না। নাও আমি তবু ডিপার্টমেন্টকে বলেছি এই যে জল ধরে রাখার জন্য অলরেডি আমার আসার আগেই 1700 চেক ড্যাম তৈরি হয়ে গেছে, 1700, এবং এই বন্যায় অলমোস্ট 500 চেক ড্যামস ফ্লাশড আউট, নেই কিচ্ছু, ফিনিশড। তো আমাদের পরিকল্পনা ছিল ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট দিয়ে আমরা মিনিমাম ত্রিপুরা রাজ্যে আরো 1200 চেক ড্যাম তৈরি করব। মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাকে বলছিলেন এখন যে দাদা আমার কেন্দ্রে চেক ড্যাম দিতে হবে। আই ওয়াজ সো হ্যাপি। আই টোল্ড হিম দ্যাট ব্রাদার, in the winter season I'll be happy to give check dam in your constituency everywhere, so that এই চেক ড্যাম গুলি করলে পর জলকে আমরা ধরে রাখবো এবং সিক্ত জমি ওয়েটল্যান্ড এটা তৈরি হবে, তাতে জলের কোয়ালিটিটাও বাড়বে। আদারওয়াইজ পানীয় জলের ক্ষেত্রে আমরা দেখব যে ওয়েটল্যান্ড না হলে পর কিন্তু should not be only government initiative, but let us take it as a revolution যে ত্রিপুরাতে আমরা পরিবেশ তৈরি করব, আরো বনায়ন করব। এটা আমার স্লোগান হবে না, এটা আমাদের সবার স্লোগান হওয়া উচিত। সদস্য শ্রী সুদীপ রায় সেদিন বলেছেন, ইট ইজ আই ওপেনিং, হি ইজ নট দেয়ার, আই ডোন্ট নো ওয়াই হি হ্যাজ লেফট। উনি এখানে বসে থাকলে ক্যামেরাটা ওনার দিকে যেত, কিন্তু উনি নেই এখন। হি ওয়াজ যে আমাদের আগরতলায় তো কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের এখানে কিছু কেন পলিউটেড হচ্ছে আগরতলা? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে আগরতলায় পলিউশনটা হচ্ছে
Why? Particulate matter, আমি খবর নিয়েছি, পার্টিকুলেট ম্যাটারটা কি? এটা ডাস্ট, বালু, ফ্লাইং অ্যাশ, এগুলো আগরতলায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণটা কি? কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিশন। আগরতলায় প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর পুরনো বাড়ি। সো দ্যাট ডাস্ট, এই যে ডাস্টটা বাতাসে উঠছে, দিস ইজ ওয়ান অফ দি রিজন হোয়াই আগরতলা সিটিটা পলিউটেড হয়েছে। এবং এখানেও আমাদের সব ক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আমাদের সব ধরনের যারা ডিপার্টমেন্টের লোক রয়েছেন, উই শুড বি ভেরি কেয়ারফুল যে এগুলোকে কিভাবে থামানো যায়। আমি জিজ্ঞেস করলাম, অফিসারদের নিয়ে বসলাম, বলছে স্যার এটার একটা উপায় হতে পারে সিটি। আমি বললাম ভেরি গুড। এছাড়া আমরা আর কি কি উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে? ভেরি গুড ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন ইন দি ইয়ার 2014। 2014-এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে একটা সেল খোলা হলো, ক্লাইমেট চেঞ্জ সেল। এই সেলটা এইখানে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইটাকে প্রতিরোধ করার জন্য বা এটাকে মোকাবেলা করার জন্য এই সেলটা কাজ করবে। এটা 2014 সালে শুরু হয়েছে। আবার নতুন করে 2023 সালে এটার একটা অ্যাকশন প্ল্যান, স্টেট অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, যেটা মাননীয় বিরোধী দলনেতা বলছিলেন যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একা দায়িত্ব হতে পারে না। হি ইজ রাইট। এবং আমি দেখেছি এই অ্যাকশন প্ল্যানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে কি দায়িত্ব দেওয়া হয়েছে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের যে দপ্তর, পাওয়ার ডিপার্টমেন্ট, আপনার দপ্তরকেও একটা দায়িত্ব দিয়েছে এখানে। দেখুন, পিডাব্লিউডি অ্যান্ড আরএনবি এই দপ্তরকে ওই যে স্টেট অ্যাকশন প্ল্যান ক্লাইমেট চেঞ্জ 2.0 এই অ্যাকশন প্ল্যানে তাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ রেইন ওয়াটার হারভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড ইমপ্লান্টিং রুফটপ সোলার প্যানেল, এটা দিয়েছে। টু অল দি ডিপার্টমেন্টস দে হ্যাভ ডিস্ট্রিবিউটেড দি ওয়ার্ক, যে ক্লাইমেট চেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, পরিবেশটাকে কিভাবে সুস্থ এবং মানে এখানে আমরা যেন বাঁচতে পারি সেইভাবে রাখার ব্যবস্থা কি করা যায়। আরও একটা উদাহরণ দেব, এখানে ফিশারিতে একটা দায়িত্ব দিয়েছে, রেঞ্চিং অফ ফিশ সিড ইন ন্যাচারাল অ্যান্ড ওপেন ওয়াটার বডিজ, 1000 হেক্টর পার ইয়ার ফিশারি দপ্তর এই কাজটা নেবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা যোজনা আছে এখানে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এই যোজনায় 1000 হেক্টর পার ইয়ার পরিবেশকে রক্ষা করে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি তার লক্ষ্যে এই কাজটা হাতে নেওয়া হয়েছে। সো উই আর গোয়িং লাইক দিস। তারপর কি হচ্ছে, আমি একটা জিনিস বলছি এখানে, এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে ফরেস্টেশনের জন্য, অ্যাফরেস্টেশনের জন্য, এইখানে আপনারা শুনেছেন যে জুলাই মাসে আমরা যেমন 5 লক্ষ গাছ লাগিয়েছি, এই রকম এই বছর আমরা আরও লাগাবো এবং আমাদের লক্ষ্য হচ্ছে 76 লাখ যে সিডলিং স্যাম্পলিং আমাদের হাতে আছে এগুলোকে কমপ্লিট করা। এবং একটা সার্ভেতে দেখা গেছে যে আমাদের ফরেস্ট এরিয়াতে কার্বনের যে পরিমাণ, কার্বনের স্টকটা প্রায় 11.5 মিলিয়ন টনস বেড়েছে 2017 সালের চেয়ে। I think this is a good news for us because prior to 2017 carbon stocks in the forest area was not that much, and
পরীক্ষা নিরীক্ষা করে, এটা ভারত সরকারের তথ্য, এটা আমার তথ্য না, তাতে বেরিয়ে এসছে 2024 সালে দাঁড়িয়ে আমরা ত্রিপুরার যে দেখতে পেয়েছি যে 11.5 মিলিয়ন টনস কার্বন স্টক, মানে ফরেস্ট এরিয়াতে এটা বৃদ্ধি পেয়েছে। তার অর্থটা কি? ফরেস্ট এরিয়াতে যখন কার্বন স্টকটা বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমেছে, আমাদের এয়ারটা কিন্তু ফ্রেশ হতে শুরু করেছে। দিস ইজ দি ইম্প্যাক্ট অফ এক্সটার্নাল এইডেড প্রজেক্ট। জায়গা, ইন্দো জার্মান দিয়ে যেগুলো আমরা করছি কাজ, এই কাজেরই এটা প্রতিফলন বলে আমি মনে করি। ক্যাম্পা আমাদের একটা স্কিম আছে, সেখান দিয়েও আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে করা যায়, এবং চেক ড্যাম তো আছেই। অল দিস থিংস, এবং শহরে যারা বসবাস করছেন, শহরের মানুষের জন্য আরবান ফরেস্ট্রি দিয়ে নগর বন এটা করা হয়েছে, উদয়পুরে করা হয়েছে, ধর্মনগরে করা হয়েছে, কুমারঘাটে করা হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়, তেলিয়ামুড়ায় হয়েছে। এইভাবে অনেকখানি করা হবে। আমি জানি সেখানে আমাদের চা খেতে হবে, একটা সুযোগ পেলাম বলে বললাম, আসলে চায়ের কথা আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি আর বলবো না, আরো অনেক বলার আছে, আরো বাংলাতেও লেখা আছে, এটা আমি ঠিক আছে। আর দেখবো না। পরিষদীয় মন্ত্রী বলছেন হয়ে গেছে, মানে আর ঠিক আছে, ঠিক আছে। এবং বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর আমরা লিড নেব, ফরেস্ট দপ্তর আমরা লিড নেব, রাজ্যের সমস্ত দপ্তর, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, বিধায়কগণ, বিধায়িকাগণ, আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করব। এবং আমাদের গভর্নমেন্ট চিফ হুইপের যে বক্তব্য এবং ওনার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, এটা সবাই সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। এখন ওই মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণ, একটা মিনিট স্পিকার স্যার, ওই যেটা বাঁশ যে লাগানোর বলছিলেন, পূর্বতন সরকারের মতো কাটা বাঁশ লাগাইয়া বাঁশ দিয়েন না। আমার এলাকাতে এবং বিভিন্ন জায়গায় যা অবস্থা, বান্দর দুগলে বান্দর শেষ, যা দুগছে সব শেষ। ঠিক আছে, ঠিক আছে, এটাকে কিভাবে কেটে আবার করবে, এটা সমস্যা হয়ে গেছে। খেতে, নদীতে, সরাতে শেষ। ঠিক আছে। আমি মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হল ত্রিপুরা বিধানসভা প্রস্তাব করিতেছে যে রাজ্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আরও অধিক সংখ্যক বনায়ন ও জলভূমির সৃষ্টির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তায় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করুক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই মনে করি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার সমস্ত কিছু জবাবী ভাষণ। উনি এটার উপরে আর কিছু বলবেন না, এটা তো হয়ে গেল। এটা না, উনি স্টেটমেন্ট দেবে হ্যাঁ, এবং কিছু ঘোষণা দেবে। ঘোষণা হইব না? ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি, আপনারা জানেন যে গত দুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, এবং আমি জানি যে আমাদের অধিবেশন হবে, কিন্তু কিছু করার নেই, যে কারণে গেছি পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা শুনেছেন, এবং সেটা মানে যেতেই হবে। তো আমি গতকাল যখন এখানে এসে পৌঁছেছি, মাননীয় বিধায়ক আমাদের সুধীর রায় বর্মন, আমি শুনছিলাম যে 3:25 বাজে এখনও উনি এয়ারপোর্ট থেকে এসে নামেনি। এটা বুঝতে পারলাম না, আমি এত উদ্গ্রীব, মানে আমার প্রেজেন্স নিয়ে হি ওয়াজ ওয়েটিং ফর মি, মানে আমার প্রেজেন্সে থেকে এমন কিছু কথা বলবে আগের থেকে প্ল্যানিং ছিল, এবং যেটা কাম্য ছিল না এই কথাগুলো উনি বলেছেন। যাই হোক, কিছু কথা উনি জিজ্ঞেস করেছিলেন, এবং আপনারা সবাই জানেন যে কি উনি বলেছিলেন, বা এলপি সাহেবও বলছিলেন যে কি কি আমাদের যে সেটেলমেন্ট হয়েছে ওখানে, মানে সাইনিং অফ মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট, যেটা 4 তারিখ সেখানে হয়েছে দিল্লিতে। সেখানে আমাদের মাননীয় যশস্বী হোম মিনিস্টার সাহেব ওইখানে ছিলেন,
এবং সেখানে এনএনএফটির এবং এটিটিএফের সদস্যরাও সেখানে ছিলেন। এবং এই বিষয়ে যে শান্তি ও পুনর্বাসনের জন্য এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে, আমি এর জন্য বিশেষ করে আমাদের ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি হোম মিনিস্টার সাহেব আছেন অমিত শাহজি, ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে প্রায় 11টার মতো নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্য প্রায় 11টার মতো শান্তি চুক্তি হয়েছে। ত্রিপুরাতে প্রায় 3টার মতো এই নিয়ে এই শান্তি চুক্তি হয়েছে। এটার যেসব এখানে মেন উদ্দেশ্য সেটা হলো যেসব বিচ্ছিন্নতাবাদ, যে ধরনের উগ্রতাবাদ, আর্মস নিয়ে যে ধরনের ঘটনা হতো সেটাকে বন্ধ করা। এবং এখানে কি উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে সংগঠনগুলোকে ভেঙে দিতে হবে এক, এবং ভারতীয় আইন মেনে চলতে সম্মত হয়েছে যারা এনএলএফ এবং এটিডিএফের যারা সদস্যরা ছিলেন, এবং সেখানে সেটা সাইন হয়েছে। আর কি আছে, অস্ত্র সমর্পণ করতে হবে, উভয় গোষ্ঠী সমস্ত অস্ত্র সমর্পণ করবে, এবং সেটা চুক্তি স্বাক্ষরের পরে যদি অস্ত্র রাখা হয় সেটা অবৈধ বলে বিবেচিত হবে। পুনর্বাসন প্রক্রিয়া কি হবে বলা হয়েছে, এখানেও ক্লিয়ার কাট বলা হয়েছে। একটি স্ক্রিনিং কমিটি দলগুলোর জমা দেওয়ার যে ক্যাডারদের তালিকা যাচাই করবে ওই স্ক্রিনিং কমিটি, এবং ওই স্ক্রিনিংয়ের পরে যারা মানে সত্যিকারের সদস্য তাদেরকে পুনর্বাসনের সুবিধা ওনারা পাবেন। স্ক্রিনিং কমিটি করার পরে সেটা ডিসিশন হবে। পুনর্বাসন শিবিরে যাচাইকৃত যারা ক্যাডাররা 3 বছর পর্যন্ত পুনর্বাসনের শিবিরে থাকবে, যেখানে বিভিন্ন ওনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে, সেলাই, কৃষিকাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সেই দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। আর্থিক সহায়তার বিষয় যেটা হচ্ছে প্রতিটি যাচাইকৃত ক্যাডার প্রাথমিকভাবে 4 লক্ষ টাকা পাবেন, যা তারা 3 বছর পর সেটা উঠাতে পারবেন, কিন্তু প্রোভাইডেড তাদের যে কাজকর্ম, তাদের আচরণ সেগুলো দেখার পরে সেটা তারা উইথড্র করতে পারবে। কর্মসংস্থানের সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ যেটা আমি একটু আগে বললাম, সরকারি নিয়োগ অভিযান এবং স্বকর্মসংস্থান কর্মসূচিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের ক্যাডারদের সহায়তা করবে। স্টাইপেন্ড প্রভিশনে বলা হয়েছে ক্যাডাররা মাসিক 3 বছরের জন্য 6,000 টাকা করে পাবেন, যা ক্যাম্পে তাদের থাকার খরচ বহন করবে। সরকারি প্রকল্প, সরকার কৃষি, মৎস্য চাষ এবং জৈব চাষের মতো বিভিন্ন কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাডারদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ক্যাডারদের মধ্যে জমি বরাদ্দের বিষয়টিও যোগ্যতা দেখে সেটা খতিয়ে দেখা হবে। সম্মতি ও অগ্রগতি নিশ্চিত করতে ভারত সরকার, ত্রিপুরা এবং এনএলএফটি, এটিটিএফের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপাক্ষিক কমিটি এই চুক্তি বাস্তবায়নের দিকে যাবে এবং তার তদারকি করবে। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ, ভারত সরকার 250 কোটি টাকার একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ অনুমোদনের কথা বিবেচনা করেছেন। রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি জনগণের সার্বিক উন্নয়নের জন্য এই 250 কোটি টাকার প্রকল্প রূপায়ণ করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসনের যে সুবিধাগুলো, PMAY এর প্রকল্পে আওতায় আবাসন সুবিধা রাজ্য সরকার ক্যাডারদের জন্য বিবেচনা করতে পারে এই প্রকল্পের আওতায় যোগ্যতার মানদণ্ড অনুযায়ী। এই মোটামুটি আছে, এর মধ্যে কিছু হয়তো এডিশন অল্টারেশনও থাকতে পারে, কিন্তু মোটামুটি আমার কাছে এখন যেটা আছে আমি সেই তথ্যটা, যেহেতু বলা হয়েছে যে ওখানে গিয়ে কি মানে এগ্রিমেন্ট হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় বিধায়ক কুবুদ দ্বীপের আগে বারবার জিজ্ঞেস করছিলেন ওখানে যে আপনি গেলেন কি নিয়ে এসছেন মানে কুবুদ দ্বীপ। যাই হোক, আমি বলছি এই বিপর্যয়ের শুরু থেকেই আপনারা সবাই জানেন যে আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমি যোগাযোগ রেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি সবসময় যোগাযোগ রেখেছি
যখন এই ভারী বৃষ্টিপাত এখানে শুরু হলো, বন্যা চারিদিকে, তখন কিন্তু আমি কন্টিনিউয়াস কাজ করে গেছি, আমি এবং আমার সরকার এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছে, আপনারাও কাজ করেছেন, সবাই মিলে কিন্তু আমরা উদ্গ্রীব ছিলাম। এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে যখন কথা বললাম, আপনারা সবাই জানেন যে এনডিআরএফের 8টি অতিরিক্ত দল উনি পাঠিয়েছেন ত্রাণ এবং উদ্ধার অভিযানের জন্য। খুব আমাদের খুবই সেটা কাজে এসছে। শুধু তাই নয়, 3টি হেলিকপ্টার দিয়েছিল, বহু জায়গায় আমাদের যাওয়ার অসুবিধা ছিল, সেখানে এনডিআরএফ দল, তারপর যারা বাস্তুচ্যুত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের খাবারের প্যাকেট এয়ারলিফটিং করে সেখানে তার ব্যবহার করা হয়েছিল। এমএচএ রাজ্যকে এসডিআরএফের অধীনে 40 কোটি টাকা অগ্রিম অলরেডি দিয়েছে, সেটাও আপনারা জানেন। ভারত সরকার ইন্ট্রা সার্কেল রোমিং অর্থাৎ আইসিআর, যখন চারিদিকে এই বন্যা হচ্ছিল, অনেক জায়গায় মোবাইলে কথা বলতে পারছিল না, এর জন্য ভারত সরকার ইন্ট্রা সার্কেল রোমিং সুবিধা চালু করেছে, যাতে যে কোনো মোবাইল গ্রাহক যোগাযোগের জন্য যে নেটওয়ার্কটা সেখানে অ্যাভেলেবল সেটার মধ্যে যেন ব্যবহার করতে পারে। এতে করে আমাদের যোগাযোগ স্থাপন সুবিধা হয়েছে, মানুষকে ত্রাণ উদ্ধার কার্যক্রম প্রদানে সহায়তা করেছে। পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অগ্রিম মন্ত্রণালয় কেন্দ্রীয় দল অর্থাৎ আইএমসিটি পাঠানো হয়েছিল, আপনারা জানেন, আমার সাথে ওনারা কথা বলেছেন এবং বন্যার কারণে ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতির ঘটনাস্থলে মূল্যায়নের জন্য দলটি 28 থেকে 31 অগস্ট 2024 বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় ওরা পরিদর্শন করেছে এবং তারা বিশেষ করে 4টি জেলা যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াই জেলা পরিদর্শন করেন এবং নিজেরাই ক্ষয়ক্ষতি দেখেছেন। আমরা ভিডিও দেখিয়েছি, বিভিন্ন যেসব আমাদের ফটো ছিল সেই ফটোগ্রাফগুলো ওনাদের কাছে আমরা দেখিয়েছি এবং পুরো ওনাদের আমাদের যারা আধিকারিকরা আছেন ওনাদেরকে দিয়েছেনও এবং পরবর্তী সময় কি পদক্ষেপ, রাজ্যের ক্ষয়ক্ষতি কি হলো সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু 4ই সেপ্টেম্বর আমি নয়াদিল্লি গিয়েছিলাম, আপনারা জানেন, এই বিষয়ে, কিন্তু তারপরেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমি বললাম যে আপনার সাথে আমি দেখা করতে চাই এবং সেখানে গিয়ে ওনাকে আমি সমস্ত বিবরণ যে কি এখানে ক্ষতি হয়েছে, আপনারা জানেন যে প্রায় 15,000 কোটি টাকা, আমরা যখন সর্বদলীয় বৈঠক করি একটা আন্দাজ, এবং আমি বলেছি আরও বেশিও হতে পারে। তো এখন পর্যন্ত যে আমাদের কাছে যে হিসাবটা এসছে তাতে করে দেখা যায় 14,247 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সেটা আমি ওনার কাছে দিয়ে এসেছি। তো উনি বলেছেন যে যা দরকার আমি আপনাদেরকে সাহায্য করবো, কোনো অসুবিধা নেই। এবং এখানে কতগুলো বিষয় আছে যেগুলো ফরম্যাট, যেটা ফার্স্ট যে টিম এসছে সে ফার্স্ট টিমের পরে আরেকটা টিম কিন্তু এখানে আসবে, ফাইনাল একটা টিম, এবং ফরম্যাটের মাধ্যমে সেগুলো ফিল আপ করলে তারপরে কিন্তু এই বিষয়টা আসবে। কিন্তু আমরা এখানে বসে থাকিনি যে দিল্লির থেকে কবে আসবে, 40 কোটি টাকা দিয়েছে, কিন্তু আমাদের বাজেট থেকে, আমাদের ত্রিপুরা সরকারের থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস ত্রাণ সামগ্রী যা ক্ষয়ক্ষতির এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। সমস্ত দপ্তরের জেলা মহকুমা স্তরের আধিকারিকরা ক্ষেত্র পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। মূল্যায়নের পরে তারা ভারত সরকারের এই যেটা আমি বললাম, ম্যানুয়াল অন অ্যাডমিনিস্ট্রেশন অফ এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড অ্যান্ড এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড অনুসারে নির্ধারিত ফরম্যাটে এই ক্ষতি যে হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য আরেকটা টিম আসবে, উনি বলেছেন যে আমি আরেকটা টিম আমি পাঠাবো এবং সেটাই ফাইনাল করবে এবং সেই ফরম্যাটে আমরা সব ফিল আপ করে দিলে তারপর হবে। তো এই প্রতিবেদনগুলি যখন কেন্দ্রীয় সরকার কাছে যাবে তখনই ওনারা এই আর্থিক যে সহায়তা তার বিবেচনা ওনারা করবেন। এমএচএ আবার ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, যেটা আমি বললাম, অন স্পট অ্যাসেসমেন্টের জন্য পাঠাবে দ্বিতীয়, এবং সেখানে ওনারা দেখবেন, দেখে সেটা আমরা আবার বলছেন যে আমরা কিন্তু, কারণ এইরকম দুর্যোগপূর্ণ অবস্থা তো আমাদের ত্রিপুরাতে আমার জানা নেই যে এরকম হয়েছেন, সবাই জানেন, আমরা সবাই এর জন্য উদ্বিগ্ন এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই আজকে বেশি কিছু বলার কিছু নেই, এখানে
আমি দেখেছি 3 দিনের যে আজকের এই অধিবেশন, যারা যারা পার্টিসিপেশন করেছেন খুব ভালো কথাবার্তা হয়েছে, ভালো বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ দেব। আমি একটা ঘোষণা দিতে চাই, এখানে রাজ্যের বিভিন্ন সেক্টর জুড়ে সাম্প্রদায়িক বন্যার যে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি, সেটার যে তীব্রতা, তাকে মাথায় রেখে আমি আর্থিক প্যাকেজ কিছু ঘোষণা করতে চাই। ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সেটা বলছি। একটা হচ্ছে খাদ্য ও জনসংবরণ 70 কোটি টাকা, পরবর্তী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি 10 কেজি অতিরিক্ত চাল প্রদান করা। এটি রাজ্যের প্রায় 9.8 লক্ষ রেশন কার্ডধারী জনগণ উপকৃত হবেন। এই যে 70 কোটি টাকা আমি বললাম, এটা খাদ্য ও জনসংবরণ। কৃষিতে 15 কোটি, এটাতে কি খারিফ ও রবি শস্য উৎপাদনের জন্য বীজ এবং সার প্রদান এবং অন্যান্য কৃষি সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 4 কোটি আমরা এটা রেখেছি। শীতকালীন শাকসবজি ও ফুল চাষ, পান, বরজ মেরামত, তাছাড়া সার জাতীয় উপকরণ ও ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি, অনেক জায়গায় পলি জমে গেছে, আপনারা সবাই জানি যে সিল্ট সাংঘাতিকভাবে ক্ষতি করেছে, সেই অপসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 5 কোটি রাখা হয়েছে। মৎস্যতে 10 করোড় আমরা রেখেছি। মৎস্যমন্ত্রী এখানে আছেন, উনি নিশ্চয়ই খুশি হবেন। খুশির বিষয় হচ্ছে যে পয়সা তো লাগবে, পয়সা দিলে তো তবে এইগুলো কাজ হবে। তো সেখানে খামার এবং হ্যাচারি মালিকদের আর্থিক সহায়তা করা হবে। ERDDতে 5 কোটি টাকা আমরা রেখেছি। ক্ষতিগ্রস্ত যারা পশুদের স্বাস্থ্য রক্ষার্থে তাৎক্ষণিক সহায়তা প্রদান, পশু খামারগুলিতে জল, ওষুধ সরবরাহ সহ পশু খাদ্যের ব্যবস্থা পুনর্গঠন, ইনপুট ভর্তুকি এবং অন্যান্য কার্যক্রম। এডুকেশনও আপনারা জানেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে আমরা 12 কোটি টাকা রেখেছি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ, এই কোশ্চেনটা এখানেও এসেছিল, মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মন মহোদয় রেখেছিলেন। আমিও অনেক জায়গায় গেছি, সেখানে আমিও কিন্তু সাথেই আমি বলেছিলাম যে নিশ্চয়ই আমরা এই বিষয়টা দেখব। তো সেখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ করা এবং স্কুল কলেজ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। DWS এর আপনারা জানেন যে বিরাট ক্ষতি হয়েছে সেখানে, তো তার জন্য 50 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পরিবারগুলোকে পানীয় জল সরবরাহ এবং পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা সুনিশ্চিত করা। আমরা নগরায়ণে 12 কোটি টাকা আমরা রেখেছি। শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবহার, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। গ্রামোন্নয়নে আমরা 40 কোটি টাকা রেখেছি। গ্রামীণ রাস্তা, ড্রেন এবং অফিস ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। স্বাস্থ্যে তো অনেক ক্ষতি হয়েছে, তো স্বাস্থ্য বিভাগে আমরা 10 কোটি টাকা রেখেছি, যেখানে জীবাণুমুক্ত ডায়রিয়ার প্রতিরোধে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, যেটা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন সর্বদলীয় বৈঠক করি কথাটা এসেছিল, সেখানে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, 2 লক্ষ ORS প্যাকেট, 20 লক্ষ হ্যালোজেন ট্যাবলেট, 10 লক্ষ জিঙ্ক ট্যাবলেট, জ্বরের ওষুধ এবং চর্মরোগের ওষুধ ক্রয় করা। PWD-WR-এ সেখানে 35 কোটি টাকা রাখা হয়েছে। বাঁধ, চ্যানেল, প্রধান প্রকল্পগুলির সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। বিদ্যুতে আমাদের বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 100 কোটি টাকা রাখা হয়েছে। ডিভাস্টেটিং কন্ডিশন চারিদিকে, এখানে 100 কোটি টাকা রাখা হয়েছে। বিদ্যুৎ পরিবাহী লাইন, ট্রান্সফরমার, কন্ডাক্টর, তার এবং আনুষঙ্গিক সামগ্রীর দ্রুত পুনরুদ্ধার, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ গ্রহণ করা। PWD-RNB 200 কোটি টাকা রাখা হয়েছে, সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনের পুনর্নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা। অর্থাৎ টোটাল এখানে 564 কোটি টাকা আমরা এখানে আপাতত সেটা আমরা রেখেছি। এই ঘোষণা আমি এই হাউজের মধ্যে আমি দিতে চাই, বিধানসভায় আমি দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। মাননীয় তখন করেছিলাম যে আগের অধিবেশনগুলোতে 2টি ঘোষণা, তার স্ট্যাটাস কি মাননীয় মন্ত্রী নোট করেছিলেন, মুখ্যমন্ত্রী নোট করেছিলেন। তারপর
যেটা শান্তি চুক্তি হলো, অবশ্যই এতে পার্মানেন্ট পিস ট্রাঙ্কুলিটি হবে, এটা আমরাও আশা রাখবো। তো এখানে কতজন স্ক্রিনিং কমিটি হবে ঠিক আছে, কিন্তু তারপরেও কতজনের সাথে এদের সাথে যারা এই ইয়েতে মানে রিটার্ন করছে, আর বন্যা মোকাবেলায় সেদিন আলোচনাতে একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম যে ইন্ডিভিজুয়াল যে লসেস হয়েছে এটা ঠিক আছে, এতে যে পরিমাণ ক্ষতি ইত্যাদি হয়েছে এটা তো বাল্কে, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্ষতি যদি সেরকম অ্যাসেস না হয় তাহলে এই রিহ্যাবিলিটেশনের বা ত্রাণের সুযোগগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঠিক সেরকমভাবে তাদের কাছে পৌঁছবে না। এটা সেদিন মাননীয় পরিষদের মন্ত্রী বলেছিলেন, আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী এলে। বিষয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এর আগের দুটো কমিটমেন্ট আপনার, তার স্ট্যাটাসটা কি? স্টেটমেন্ট দিয়েছেন তো ঠিকই তো আছে। আমার মনে হয় জিতেন বাবু, আফটার কমপ্লিশন অফ দ্য স্টেটমেন্ট আর প্রয়োজন নেই, সব এগুলো মোটামুটি। মাননীয় সদস্যগণ, আজ ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের শেষ দিন। গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে এই অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির পেশ করা সুপারিশ মূলে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা পবিত্র বিধানসভা যথাযথ দায়িত্ব পালন করেছেন। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্যসূচি সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়াও জরুরি জনস্বার্থমূলক রেফারেন্স ও কলিং অ্যাটেনশন নোটিশের উপরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীরা বিবৃতি প্রদান করেছেন। শর্ট ডিসকাশন অন ম্যাটার্স অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স সম্প্রতি ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত বিষয়ে ট্রেজারি ও বিরোধী পক্ষের তরফ থেকে এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ বন্যায় নিহতদের আত্মার প্রতি শান্তি কামনায় গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। বন্যায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং যারা এই বন্যায় সর্বস্ব হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই সর্বহারা পরিবারগুলো আগামী দিনে কীভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই নিয়েও সভায় গঠনমূলক আলোচনা হয়েছে। 2022-2023 আর্থিক বছরের ডিমান্ড ফর গ্র্যান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার এই হাউস থেকে যথাযথভাবে আপনাদের সম্মতিক্রমে অনুমতি প্রদান করা হয়েছে। এবারে বিধানসভা অধিবেশনে নির্ধারিত 3টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউসে আপনারা সকল সম্মানিত সদস্যগণ যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। পড়ছি, গঠনমূলক আলোচনা হয়েছে বলেছি, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া ট্রেজারি বেঞ্চের সদস্যগণ সহ বিরোধী বেঞ্চের সদস্যগণ উচ্চমার্গের গঠনমূলক আলোচনায় এই বিধানসভা সমৃদ্ধ হয়েছে। বর্তমান অধিবেশন থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইন্টারপ্রেটার সিস্টেম, যার মাধ্যমে মাননীয় মন্ত্রীগণ ও বিধায়কগণ সকলেই সবাই আলোচ্য বিষয়গুলি ওনাদের বোধগম্য ভাষায় অনুবাদ শুনতে পেয়েছেন। এই ইন্টারপ্রেটার সিস্টেমকে সফলভাবে কার্যকরী করার ক্ষেত্রে যুক্ত সকল প্রতিনিধিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও প্রতিদিন 1 ঘন্টা করে বিধানসভা অধিবেশনের কার্যসূচি বর্তমানে বহুল প্রচলিত সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করার জন্য SBL এর সকল কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। 1 ঘন্টা করে দেখানো হয়েছে সবাই। রাজ্যবাসীকে অবহিত করার ক্ষেত্রে এবারে বিধানসভা অধিবেশন আলোচ্য বিষয়গুলো সঠিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ যারা সকাল থেকে বিধানসভা শেষ হওয়া পর্যন্ত এখানে আন্তরিকভাবে কাজ করেছেন ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সভা পরিচালনা করার ক্ষেত্রে বিধানসভা সচিবালয়ের আধিকারিকগণ সহ এই বিধানসভার সকল স্তরের বিশাল কর্মচারীবৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছেন বর্তমান অধিবেশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ, আরক্ষা বিভাগের আধিকারিক কর্মীবৃন্দ,
বিশেষত আরক্ষা দপ্তরের আমাদের বোনেরা যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন এই অধিবেশনকে সুষ্ঠু সম্পাদন করার জন্য, ওনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া নিরাপত্তায় নিযুক্ত সকল জওয়ান ভাই এবং গাড়ির চালক ভাইয়েরা যারা দিনরাত পরিশ্রম করেছেন, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভায় উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। নমস্কার সবাইকে। সবাই লবিতে চলবেন।